শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। ভাষার মাস, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মাসে তোমাদেরকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে তোমরা ভালো থাকবে এবং শহীদদের যে ত্যাগ তিতিক্ষা এগুলো তোমাদের হৃদয়ে জাগরিত হোক এই প্রত্যাশা করে আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের হচ্ছে কি বাংলা ভাষার ধ্বনি, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। আমরা ধ্বনি বলতে আমরা কি আওয়াজকেই বুঝি, কোনো একটা আওয়াজ, এটাকেই তো আমরা ধ্বনি বুঝি। কিন্তু আমাদের বাংলা ব্যাকরণে যে কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ থেকে এটা বের হইতে হবে কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। ফুসফুস তাড়িত, ফুসফুস থেকে বের হইতে হবে কণ্ঠ নিঃসৃত অর্থবোধক। এটা কি হইতে হবে? অর্থ হতে হবে। অর্থবোধক ধ্বনি সমষ্টি, অর্থবোধক ধ্বনি সমষ্টি হলো ভাষা, সমষ্টি হলো ভাষা। তাহলে আমরা বুঝলাম যে ফুসফুস তাড়িত কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনি সমষ্টি হলো কি? ভাষা। তাহলে ভাষার মূল উপাদানটাই হচ্ছে, তাহলে ভাষার মূল উপাদানটা কি? ভাষার মূল উপাদানটা হচ্ছে এই ধ্বনি। তাহলে এই যে ধ্বনি, এই যে সৃষ্টি হলো, আমরা দুই প্রকারের ধ্বনি আমরা দেখি। একটা হচ্ছে কি, একটার নাম হচ্ছে স্বরধ্বনি, আরেকটার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি আমরা জানলাম দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর স্বরধ্বনি আমরা প্রথমেই বলছি যে ফুসফুস তাড়িত বাতাস আমাদের কণ্ঠ দিয়ে মুখ গহ্বরের মধ্য দিয়ে জিহ্বা এবং ওষ্ঠের মাধ্যমে এই ধ্বনি তখন বেরিয়ে যায়, অর্থ সৃষ্টি করে। এই ধ্বনিগুলো অর্থাৎ এই বাতাস বা এই আওয়াজ যখন বের হয় তখন আমরা দেখি মুখগহ্বরের কোথাও এটা কি বাধা পায় না। মুখগহ্বরের ভিতরে যদি কোনো বাধা পায় না, যদি কোথাও বাধা না পায় তখন এটাকে আমরা স্বরধ্বনি বলি। আর ব্যঞ্জন ধ্বনি যখন বাধা পায় তখনই সেটাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। অর্থাৎ এখানে ফুসফুস তাড়িত বাতাস যখন বের হয়ে যায় তখন কোথাও না কোথাও বাধা পায়, ঘর্ষণ লাগে, তখন এগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি, যেমন অ এটা কোথাও বাধা পাচ্ছে না। কিন্তু যখন আমরা ক বলি তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে উচ্চারণ, আমরা যখন ধ্বনিটি যখন উচ্চারণ করি তখন আমাদের কর সাথে ক যোগ অ এভাবে উচ্চারিত হয়। তাহলে ক প্রথমে এটা একেবারে কণ্ঠ গিয়ে আবার সেটা বাধাপ্রাপ্ত হয়ে আবার ঘর্ষণের মাধ্যমে আবার ওষ্ঠ দিয়ে বেরিয়ে আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জনধ্বনিটা বাধা পেয়ে পরবর্তীতে বের হয়ে আসে। আবার স্বরধ্বনি তখন কোথাও বাধা পায় না। তাহলে আমরা এখানে দেখলাম স্বরধ্বনি, এটা যে স্বরধ্বনি যখন আমরা উল্লেখ করি, অ উচ্চারণ করি, ফুসফুস তাড়িত বাতাস কোথাও বাধা পায় না। কিন্তু যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি, ব্যঞ্জন ধ্বনি যেমন হয়তো বা ক উচ্চারণ করলাম, তখন সেখানে ক যোগ অ আর ক যখন উচ্চারণ করি তখন সেটা কি হয়? কণ্ঠ থেকে উৎপত্তি হয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার ঠোঁটের মধ্য দিয়ে সেটা বের হয়ে আসে। এখানে বাধাপ্রাপ্ত হয়, এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয় না। এটাই হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য। তাহলে এইখানে স্বরধ্বনি
এটা আমি যে এখানে অ লিখলাম বা ক লিখলাম, এটা উচ্চারণের রূপটা আমরা লিখলাম। আর এই রূপই রূপটি যখন আমরা কোনো প্রতীকের মধ্যে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ। এই যে অ আমরা প্রকাশ করলাম, এটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জনধ্বনি এখানে ক, হ্যাঁ, এইটা যখন উচ্চারণ করি তখন সেটা কিন্তু ধ্বনি। আর যখন আমরা লিখার মাধ্যমে, প্রতীকের মাধ্যমে যখন প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি যে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে ধ্বনি আর বর্ণের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, ধ্বনি এবং বর্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ধ্বনিটা হচ্ছে শ্রুতিগ্রাহ্য, এটা আমরা শুনি। কিন্তু আর বর্ণটা হচ্ছে দৃষ্টিগ্রাহ্য, অর্থাৎ প্রতীক আমরা যখন লিখি তখন সেটাকে আমরা দৃষ্টিগ্রাহ্য বলবো। তাহলে ধ্বনি এবং বর্ণের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, এই ধ্বনি এবং বর্ণের এই পার্থক্যটা আমরা এখানে জানলাম। এখন আমরা তাহলে স্বরবর্ণ কয়টি? আমরা সবাই জানি যে স্বরবর্ণটা হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 50টি। এখানে আবার বলা হয় যে যদি আমরা বলি যে স্বরবর্ণ এখানে আমরা তাহলে 11টি পেলাম, আর ব্যঞ্জন বর্ণ এখানে আমরা জানলাম এখানে 50টি। আবার মৌলিক স্বরধ্বনি বলেন, মৌলিক স্বরধ্বনি আমরা জানলাম এখানে 60টি এখানে রয়েছে। আর এখানে ব্যঞ্জন যে বর্ণ এখানে 50টি রয়েছে। এখানে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ যে 11টি আমরা দেখতে পাচ্ছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়। স্বরবর্ণ কতগুলো আমরা যে এখানে দেখি স্বাধীনভাবে থাকে, আবার কতগুলো সংক্ষিপ্তভাবে থাকে। এই স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার হচ্ছে এখানে 10টি, যেমন এখানে কার যে 10টি, তার মধ্যে আমরা দেখব যে এই আকার, হ্যাঁ, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে কোনটার নাই? নিশ্চয়ই এখানে অ এর নাই, এখানে অ ছাড়া আর সবগুলোর মধ্যে আ থেকে একেবারে ও পর্যন্ত প্রত্যেকটার কিন্তু এখানে আলাদা একটা চিহ্ন রয়েছে, এটা সংক্ষিপ্ত চিহ্ন। এই সংক্ষিপ্ত চিহ্নগুলোকে আমরা কার বলি। ঠিক তেমনিভাবে ব্যঞ্জন বর্ণের মধ্যেও ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ এটাকে বলা হয় ফলা। এখানে ফলা হচ্ছে 6টি। এখানে ফয়ে যেমন দন্তন্য অথবা মূর্ধন্য ণ, রফলা, মফলা, বফলা, লফলা, জফলা, এই 6টা। 1 2 3 4 5 6। তাহলে ফলা হচ্ছে 6টি, কার হচ্ছে 10টি। এখানে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি যে নরম বল জ, নরম বল ন দিয়ে, ন মূর্ধন্য ণ, র ম, নরম বল জ, এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা এখানে জানলাম কার হচ্ছে 10টি আর ফলা হচ্ছে এখানে 6টি। এখানে যে ব্যঞ্জন বর্ণ আছে 30টির মধ্যে এখানে প্রথম 25টিকে বলা হয়, 25টি হলো এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এগুলো আমরা দেখি কণ্ঠ, তালু, মূর্ধা, কণ্ঠ,
হ্যাঁ, কণ্ঠ, তারপরে তালু, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এগুলোকে এই 25টি যে বর্ণ আছে সেগুলো স্পর্শ করে, সেই জন্য এগুলোকে আমরা বলি স্পর্শ বর্ণ। এখানে উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাজন, ব্যঞ্জন ধ্বনির বিভাজন, এইটা আমরা একটা ছক আকারে দেখাইতে পারি। উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান, ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ, ব্যঞ্জন ধ্বনির বর্ণ, তারপরে হয়তো বা নাম, উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী নাম, এটাকে আমরা ভাগ করতে পারি এইভাবে। এখানে প্রথমে আমরা কণ্ঠ বা জিহ্বা মূল থেকে, জিহ্বা মূল থেকে কি কি এখানে ক বর্গ যেগুলো আছে, ক, খ, গ, ঘ, উম, এই 5টির ক বর্গের ওইখানে কণ্ঠ বা জিহ্বামূলীয়, কণ্ঠ বা জিহ্বামূল, জিহ্বামূলীয় বর্ণ। আচ্ছা, এটা গেল। এখন আমরা কণ্ঠর পরে আমরা কি অগ্রতালু, আমাদের যে তালু আছে অগ্রতালু, অগ্র তালু থেকে যেগুলো হয় আমরা প্রথমে স, ছ, বর্গীয় জ, ঝ, এগুলো জ, ঝ, নিয়, তারপরে তালিব্য স, অন্তস্থ জ, অন্তস্থীয়। আর এগুলো যখন উচ্চারণ করি তালু, অর্থাৎ আমাদের যে কণ্ঠর পরবর্তীতে যে তালু থেকে এগুলো উৎপন্ন হয় সেগুলো জিহ্বা তালুতে গিয়ে স্পর্শ করে, তার সেজন্য এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। এবং পরবর্তী পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল যে ট, ঠ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, তারপরে মূর্ধন্যাস, তার মূর্ধন্যাস, র, ঢ বিন্দুর, ঢ বিন্দুর, এগুলো হচ্ছে পশ্চাৎ দন্তমূল। মূর্ধা, এগুলো হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়। তার পশ্চাৎ আর দাঁতের গোড়ায়, এবং তারপর হচ্ছে অগ্রদন্তমূল, অগ্র দাঁতের গোড়ায় যেগুলো আসে অগ্র দন্তমূল। অগ্রদন্তমূলের মধ্যে ত, থ, দ, ধ, দন্তন্য, ল, স, এগুলো অগ্রদন্তমূল থেকে, সেজন্য দাঁতের আগায় এগুলো জিহ্বাটা উল্টে গিয়ে এখানে স্পর্শ করে দন্ত মূল, দন্তমূলীয়। তারপরে ওষ্ঠ, এখানে ঠোঁটের মাধ্যমে যেগুলো উচ্চারিত হয়, যেমন প, ফ, ব, ভ, ম, এগুলোকে ওষ্ঠ বর্ণ বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে উচ্চারণ স্থান অনুযায়ী এখানে জিহ্বা, অগ্রতালু, পশ্চাৎ দন্তমূল, অগ্রদন্তমূল এবং ওষ্ঠ। আমাদের যেই বাকযন্ত্র আছে, বাকযন্ত্রের মধ্যে বেশি ক্ষেত্রে ভূমিকা পালন করে এখানে জিহ্বা
এবং ওষ্ঠ। এই জন্যে অনেকেই বলে যে ধ্বনির সৃষ্টির যে উপকরণ এই হিসাবে কিন্তু এখানে জিহ্বা এবং এবং ওষ্ঠের এই ভূমিকাটা হচ্ছে সবচেয়ে মানে এখানে খুব বেশি। এখানে আমরা দেখলাম যে উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের এই বিভাজনগুলো আমরা দেখলাম। আবার যদি আমরা এখানে স্বরবর্ণগুলো দেখি, স্বরবর্ণরও এইভাবে বিভাজনটা আছে। আমরা যদি দেখি অ আ এগুলোকে এই অ আ এগুলো এই অ আকেও আমরা জিহ্বামূলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। অ আ এটাকে জিহ্বামূল বা কণ্ঠর মধ্যে আমরা রাখতে পারি। এবং তালব্য এখানে হ্রস্ব ই এবং দীর্ঘ ই এটা কিন্তু তালব্য বর্ণের অন্তর্ভুক্ত। আর ওষ্ঠর মধ্যে এখানে আমরা দীর্ঘ এখানে ওষ্ঠের মধ্যে আমরা হ্রস্ব উ দীর্ঘ উ এগুলো কিন্তু ওষ্ঠবর্ণ। আবার দীর্ঘ রিটা এখানে মূর্ধা থেকে এখানে রি পশ্চাৎ রিটা এখানে আমরা মূর্ধন্য বর্ণের মধ্যে আমরা রাখতে পারি রি রি এখানে আমরা এখানে উ উ উ এখানে হ্রস্ব দীর্ঘ। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম হ্রস্ব দীর্ঘ ওষ্ঠ। এখন রি এটা যেটা আছে এটা মূর্ধা থেকেই এখানে যে উৎপন্নগুলো হয়, সেই জন্য এটাকে আমরা রি কে আমরা মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় হিসাবে বর্ণ হিসাবে আমরা অভিহিত করতে পারি। এখন রয়ে গেল এ ওই যখন উচ্চারিত হয় তখন কণ্ঠ ও তালু, কণ্ঠ যোগ তালু এখান থেকেই উচ্চারিত হয় বলে এটাকে কণ্ঠ তালব্য বর্ণ, কণ্ঠ তালব্য বর্ণ আমরা বলতে পারি। এখন ও এই দুইটা কণ্ঠ ও ওষ্ঠ, ও কণ্ঠ ও ওষ্ঠ, এই জন্য এটাকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ, কণ্ঠস্থ বর্ণ। তাহলে আমরা এখানে বাংলা বর্ণ যেই উচ্চারণ স্থান এবং সেই হিসাবে নাম এবং স্বরবর্ণেরও এখানে আমরা দেখলাম। আবার স্বরবর্ণর এখানে কিন্তু যে আমরা ওই এবং ও যখন আমরা ওই উচ্চারণ করি অযৌকি, এই জন্য এটাকে বলা হয় দ্বিস্বরধ্বনি। বা এই যে এখানে কিন্তু আমরা দুইটাই দ্বিস্বরধ্বনি আমরা দেখতে পাচ্ছি, ওই এবং ও দ্বিস্বরধ্বনি। এই বাংলা বর্ণমালায় দ্বিস্বরধ্বনি জ্ঞাপক এখানে দুইটা বর্ণ আছে, ওই এবং ও। এটা হচ্ছে বাংলা বর্ণমালায় এগুলো দ্বিস্বরধ্বনি। কিন্তু যদি আমরা যৌগিক স্বরধ্বনি বলি তখন আমরা বলবো যে কি 25টি। যৌগিক স্বরধ্বনি বললে আমরা বলবো 25টি। আর যদি বলি এখানে দ্বিস্বরধ্বনিমূলক যে বাংলায় কয়টা বর্ণ আছে তখন আমরা এখানে এই দুটার নাম উল্লেখ করব, ওই এবং ও। আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরবর্তীতে ধ্বনির উচ্চারণ বিধি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো এই প্রত্যাশা, তোমরা ভালো থাকবে এই শুভকামনায়।